রায়ের সৎসাহসের তারিফ করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সুদীপ্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর রায়কে অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে যে আপনি এই অবধি কী করে এলেন, আর আপনি এটাই কী করে জানতে পারলেন যে আজকে আমার গোটা শেয়ারসগুলো সেল হয়ে যেতে চলেছে। ঠিক তখনই রায়কে অনির্বাণ বলতে থাকে যে তারপরও রায়, আপনি অনেক বড় সাহস দেখানোর চেষ্টা করেছেন। আমি জানি হয়তো বা আপনার প্রাণও এখানে চলে যেতে পারতো, কিন্তু তারপর আপনি আমার কোম্পানিকে বাঁচানোর জন্য যত বড় একটা রিস্ক নিয়েছেন এটা হয়তো বা কেউ করতো না, শুধুমাত্র আপনিই করেছেন দেখে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তখন রায় বলতে থাকে, স্যার আপনি এসব কেন বলছেন বলুন তো? এই কোম্পানিটা তো শুধু আপনার একার নয়, এই কোম্পানিতে যতজন লোক কাজ করে, যতজন শ্রমিক আপনি খাটান, সেই সব শ্রমিকদেরই তো এই কোম্পানিটার উপর অধিকার আছে। সেই একই সমপরিমাণ আমাদেরও অধিকার আছে, যেমন ঠিক তেমনই আপনারও অধিকার আছে। তো সেইখানটা যদি আমাদের হারিয়ে ফেলি আমরা, তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলুন? এটা আপনার স্বপ্নের, আপনি তিলে তিলে গড়ে উঠেছেন এই কোম্পানিটা, আর সেটাই যদি এক নিমিষে শেষ হয়ে যায় তাহলে আপনার পক্ষে কি আর টেকা সম্ভব হতো বলুন তো? আপনি তো বেঁচে থাকতেও মরতেন না। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, আপনি এত মন থেকে ভেবেছেন আমাকে নিয়ে, সেটার জন্য আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। তখন এটা শোনার পর অনির্বাণ বলতে থাকে, কিন্তু এত অবধি আপনি কী করে এলেন সেটাই তো আমাকে বললেন না। তখন রায় বলতে থাকে যে এই লোকটা যখন জানতে পারে যে আমি ওনার বাড়ি থেকে সব কিছু এভিডেন্স আবারও লোপাট করে ফেলেছি, তখন এটা শুনে এই লোকটা আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়ে আমাকে কিডন্যাপ করে ওর ডেরার মধ্যে আটকে রেখে দিনের পর দিন আমার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। তখন এটা শুনে বলতে থাকে, ওরা আপনার সাথে কোনো দুর্ব্যবহার তো করেনি? তখন রায় বলতে থাকে যে স্যার, ওরা আমার সাথে কী করেছে না করেছে সেসব কথা আপনি বাদ দিন। আপনি আগে বলুন যে আমার পরিবারের লোকেদের সাথে আপনার কোনো রকম কোনো যোগাযোগ হয়েছে না? আমি জানি যে আমার পরিবারের লোকেরা মনে হয় অনেক খারাপ অবস্থায় আছে, আমাকে না খুঁজতে পেরে হয়তো বা পাগল প্রায়। তখন অনির্বাণ বলতে থাকে, জানেন আমি আপনার পরিবারের কাছে মুখ দেখাতে পারছিলাম না যে আমি কী করে ওদের মুখে সামনে গিয়ে দাঁড়াবো, কারণ এখানে আপনি আমার এমপ্লয়ি হওয়া সত্ত্বেও আমি কোনো কিছু করতে পারছিলাম না হাত গুটিয়ে বসে থাকা ছাড়া। কারণ পুলিশের দিনের পর দিন আপনাকে খোঁজাখুঁজি চেষ্টা করার পরও কোনো মতে আপনার কোনো সন্ধানই খুঁজে পাচ্ছিল না। অথচ আশ্চর্যের বিষয় দেখেছেন যে আসল কালপ্রিটটা আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতেই কোনো ক্লু খুঁজে পাইনি যে ওই আসল কালপ্রিট, যে কিনা আপনাকে দিনের পর দিন কিডন্যাপ করে ওর ডেরার মধ্যে আটকে রেখেছে। দিকে রাই অনির্বাণের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে স্যার ওইসব কথা ভুলে যান, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন আমি সহি সালামতে ফিরে এসেছি, তাই অনেকটা বড় কথা আমার জন্য। আপনি প্লিজ আমাকে একটা হেল্প করবেন, আপনি আমার পরিবারের লোকেদের কাছে আমাকে একটা কল করে দিবেন, কারণ আমার ফোনটাও আমি ওখানে ফেলে এসেছি। তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ আমি তোমার বোনের কাছে এক্ষুনি কল করে দিচ্ছি। তখন স্রোতের কাছে কল করে দেওয়ার পরই স্রোত ফোনটা ধরে বলতে থাকে যে আমার বোনের কোনো খোঁজখবর পেয়েছেন? তখন রাই কাঁদতে কাঁদতে বলতে থাকে যে স্রোত, আমি তোর দিদিভাই, তুই জানিস আমি এক্ষুনি ফিরে এসেছি, আর তো আমি একদম ঠিক আছি, তোর আমাকে নিয়ে একদম টেনশন করিস না, আমি একটু কিছুক্ষণ বাদেই আমি বাড়ি ফিরে আসছি। তখন এটা শুনে স্রোত বলতে থাকে, দিদিভাই তুই কোথায় ছিলি এতদিন? তোর কোনো খোঁজখবর ছিল না, আমরা গোটা বাড়ির লোকেরা এতটা বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, তোর কোনো রকম কোনো খবর না পেয়ে। ওদিকে রায়ের বৌদি বলতে থাকে যে কী বলছে স্রোত? তো রাই তখন এটা শোনা মাত্রই রায়ের মা ছুটে আসার এসে বলতে থাকে যে ওই মেয়েকে আমার সামনে এসে দাঁড়াতে না বলবে, ওর লজ্জা যদি থেকে থাকে ওকে বলো ও যাতে গিয়ে মরে যায়, কারণ আমি ওর মুখ দেখতে চাই না, ওর মতো নোংরা মেয়ের মুখ দেখাও পাপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।